13 মিনিট 15 সেকেন্ডে আর্জেন্টিনার পুনর্জন্ম। কে জানতো এমনটা ঘটবে? আর একটা ম্যাচ বদলে যেতে কত সময় লাগে? ঘড়িতে তখন ম্যাচের সময় 79 মিনিট। স্কোরবোর্ড বলছিল মিশর 2 আর্জেন্টিনা 0। তখন কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধুমাত্র অপেক্ষা করছেন বিদায় নেবার। সেই মুহূর্তে সিনারিওটা পুরোটাই বদলে গেল এবং বলতে হবে এই ম্যাচে মিশর যে দুর্দান্ত পারফর্ম করেছে, হ্যাটস আপ টু দেম। বাট ভাগ্য তাদের সঙ্গে ছিল না। অন্যদিকে আবারও এবারের বিশ্বকাপের একটা চমৎকার অভূতপূর্ব ঘটনা আমরা দেখলাম, যে এটা অঘটন হতে পারতো। যেটা ঘটেছে এটাকেও আমি অঘটন হিসেবেই নেব, কারণ মিশর এত দারুণ খেলেও তারা বিদায় নিয়েছে। এই ম্যাচ নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে, আসলে কোনটা সঠিক। নানা রকম বিতর্কের কিন্তু সম্মুখীন হচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে কেউ বলছেন যে মিশরকে কাঁদিয়ে নিজেও কাঁদলেন লিওনেল মেসি। এত প্রশ্নের উত্তর আমার কাছে তো নেই। যিনি আজকে আমাদের অতিথি, তার কাছে সেই উত্তর খোঁজবার আমি চেষ্টা করব। সবাইকে ওয়েলকাম করছি। টেলিকাশ প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমিতে সঙ্গে রয়েছে মৌ। আমার সঙ্গে আছেন ফর্মার ক্যাপ্টেন ও বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম মামুনুল ইসলাম। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে মহাপু। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঘুমননি এটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এই যে এত বিতর্কের সৃষ্টি হয়েছে, সকাল থেকে আমি শুধু বিতর্ক নিয়েই পড়াশোনা করছি, অনেক অনেক বিতর্ক। সো আপনার কাছে আমি যেতে চাই, কি বলবেন এই বিতর্ক নিয়ে? একটা গোল নিয়ে বিতর্ক, যে গোলটা বাতিল হলো মিশরের। আপনাকে আমি বলি, এটা বিতর্কের মূল রিজন হচ্ছিল এন্ট্রি আর্জেন্টিনা। এন্টি আর্জেন্টিনা তো বিতর্কটা তো বাংলাদেশের এন্টি আর্জেন্টিনা জনগণ সৃষ্টি করেনি, সৃষ্টি হয়েছে তো ওখান থেকে। আপনাকে ক্লিয়ার বলি, এখন আপনি তো ফুটবল খেলেন নাই না, তাহলে ফুটবলের অনেক কিছু আইন আপনি জানেন না। অফকোর্স কিছু আইন আছে যেগুলো রেফারির ডিসিশন, কিছু আইন আছে আপনার ভিআরের পর, ভিআর দেখার পর আপনি যদি বলেন ডিসিশন ঠিক হয় নাই, তাহলে আপনার তো খোলা চোখে দেখতেছেন ভিআর দেখার পর কিন্তু রেফারি বলছে কেন ওইটা ফাউল হয়েছে, কোনটা ওইটা ফাউল হয়নি, কেন এটা পেনাল্টি হয়েছে। ডিসিশন নিয়ে কথা উঠতেছে। ডিসিশনগুলি কিন্তু ভিআরে যখন আসে, ভিআর যখন সিগন্যাল দেয় যে এটা চেক করা যায়, এটা কিন্তু রেফারিকে কে বলে? রেফারি কিন্তু ভিআরকে বলে না এটা চেক করেন, ভিআর রেফারিকে বলে এই জায়গাটুকু তো দেখেন, নাও ইউর ডিসিশন। তখন ও যখন ভিআর দেখতে যায় তখন আপনি খেয়াল করে দেখবেন যে ট্যাকেলটা বলেন, আদার জিনিসটা বলেন, নর্মালিটা অবজার্ভ করে আসার পর সেটা ক্লিয়ার করে কেন সেটা ফাউল। এরপর আর কোনো কিছু খালি চোখ আপনার দেখার কিছু না, একদম ভরা চোখে আপনি দেখতেছেন। আপনার দুই ধরনের ফাউল। সালার যেটা ফাউল, আগে সালারটা বলি। সালার ফাউলে বল কোথায় ছিল? যদি আপনি ফাউল বলেন, সালার ফাউলে বল পিছে ছিল। পিছে থাকলে গোল পোস্ট এখানে, পিছে বল থাকলে ফাউল হয় কেমনে? ওকে, আপনি বুঝছেন? ফার্স্ট ট্যাকেল বল কে করছে? আর্জেন্টাইন ডিফেন্ডার। ফাউল দিলে তো আর্জেন্টাইন ডিফেন্ডারের দিবে। আমি আপনাকে ক্লিয়ার বলতেছি, লেখা শুনেন, গণমাধ্যম লেখে কেন? টিআরপি পাওয়ার জন্য। এগুলো আমাদের বলে আমাকে এটা বলে লাভ নেই, কেন গণমাধ্যম লেখে টিআরপি পাওয়ার জন্য, মানুষ ওইটাকে নিয়ে পড়ার জন্য। গণমাধ্যমে অনেক কিছু মানে আপনি যদি দেখেন গণমাধ্যমে অনেক কিছু রাইট হয় না। জিকোর যে 58 মিনিটের গোলটা, সেই গোলটা যে কারণে যে ফাউলের জন্য বাতিল করা হলো, দুইটাই ক্লিয়ার করতেছি। এই দুটো গোল নিয়ে আমি কিন্তু আপনাকে কথাটা দুইটা হচ্ছে। আমি মিশরেরটাও বলছি, আর্জেন্টিনারটা বলছি। তখন আপনি আমাকে বলবেন ইজ ট্রু আর রং। সেটা কিন্তু রেফারি অলরেডি মাইকে বলে ফেলছে। সালার বল, যেটাকে সালারটা বলি, দেন আপনার জন্য ক্লিয়ার হবে আরেকটা বলতে। সালার যখন বল রিসিভ করে যখন টানছিল তখন কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে বলটা সালার পিছনে আসছে। তাহলে বল কোন জায়গায়? বল তো সালার পিছনে। সালা কি পিছনে গোল করবে? সালা তো সামনে গোল করবে, গোল পোস্টের সামনে। উল্টা ফাউল হবে আর্জেন্টাইন ডিফেন্ডারকে, কারণ পাটা লাগছে আর্জেন্টাইন ডিফেন্ডারের। আর্জেন্টাইন ডিফেন্ডার তো পরে নাই, সেও নিয়ে অ্যাডভান্টেজ নিয়ে চলে গেল। তাহলে এটা ফাউল হয় না, এটা বিয়ার পর্যন্ত যায়ও নাই, বিয়ার রেফারিকে ডাকেও নাই, কারণ সে দেখছে বল পিছনে, গোল তো করবে সামনে। বল তো যদি সামনে থাকতো, তা যদি ফাউল না দিত, এটা কনফার্ম পেনাল্টি। আপনার কথা বুঝছেন? নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার গেটটা দেখেন, মার্টিনেজেরটা দেখেন, বল কোথায় ছিল? তার লেফট ফুটে, একদম লাস্ট টাচ পর্যন্ত বল দেখবেন তার লেফট ফুটে। ডিফেন্ডারের পা কই ছিল? তার পায়ের ওই ডান পায়ের পাড়ার উপরে। তো বল তো তার কাছ থেকে বাইরে নেই, তার বাড়ি লাগার পর বলটা বাইরে এসছে। তো বল তো তার আন্ডারে, তার কন্ট্রোলে ছিল। টাচ লাগার পরেই তো ফাউলটা, সেটা লেটে ফাউল করছে। সেটা গোল হওয়ার পর রিভিউ তো রেফারি দেয় নাই। আপনার ক্যামেরাম্যান বার থেকে বলছে তুমি এটা এখন দেখো। কথাটা বুঝছেন? এই জায়গাটুকুতে আপনি একটা কোশ্চেন থেকে যাই। আমি বলবো না আপনি এত আসলে অফসাইড যখন দেয়, খেয়াল করবেন অফসাইড কখন দেয়। সরাসরি কিন্তু অফসাইড দেয় না,
অফসাইড দিয়ে অনেকক্ষণ পরে 3-4 সেকেন্ড পর মারার পর অফসাইড দেয়। তো 3-4 সেকেন্ড যাচ্ছে না, ওই 4 সেকেন্ডে কিন্তু অনেকে আমরা যারা ফুটবল বুঝি তারা বলে দূর ভাই গোল করে দিছে এখন অফসাইড দিবে কেন, কথা আছে তো। কিন্তু ও তো আগে আগে ফ্ল্যাগ তুলে না কেন, রেফারির মানে নিয়ম অনুযায়ী ফ্ল্যাগ আগে তোলার আগের মতো আপনার নিয়ম নেই যে আপনি আগে তুলে দিয়ে দিবেন, যাবে ফিনিশ হবে দেন রেফারি ফ্ল্যাগ তুলবে। দুই ধরনের, এটা যখন এখানে ফাউল হয়েছে গোল হয়েছে, এই যে টাইমটা, এই টাইমে তো বিয়ার আর অফ করতে পারে না, রেফারি কিন্তু খেলা অফ করতে পারে না, ওখানে কোনো ফাউলই হয়নি, বল কিন্তু ডাইরেক্ট কাউন্টার অ্যাটাকে গোল হয়েছে। তাহলে কাউন্টার অ্যাটাকে গোল হওয়ার পরে তো এটা রিভিউ নিছে, রিভিউ কিন্তু প্লেয়ারও নেয় না, কেউ নেয় নাই, বিয়ার বলছে রেফারিকে তুমি এটা চেক করো। তো এই যে জিনিসগুলি নর্মালি এটা আমাদের তো বুঝতে হবে। আমরা সবসময় আপনি আমাকে বলতে পারেন আমি আর্জেন্টিনা ফ্যান বলে এই কথাটা বলছি, আমি আর্জেন্টিনা ফ্যান বলে না, নর্মাল ওয়েতে এই দুইটা জিনিস এই দুই ধরনের হয়েছে। এখন যারা বুঝে না তারা তো চিল্লাবে, যারা খেলেন আজকে তো বাংলাদেশের আমাদের এখন ধরলাম জনগণ বোঝে না, কিন্তু মানে আপনার যিনি কোচ আপনি তো জিততে চাবেন, আপনি তো জিততে চাবেন, আপনি তো ম্যাচ হারতে চাবেন না, আপনি তো স্বাভাবিক, তাহলে তো লজিক্যাল কথা তারও বলার কথা, তিনি তো না বুঝে প্রশ্নটা করছেন না। সে তো ম্যাচে ওই জিনিসটা দেখে নাই, আপনি যে জিনিসটা বলছেন সে তো ম্যাচে দেখে নাই, সে ম্যাচ ফলো করতেছে। ফাউল এখানে হয়েছে, আপনি যদি বেঞ্চে দাঁড়ান, কোচিং এরিয়াতে দাঁড়ান, আপনি কিন্তু ফাউলগুলি খেয়াল করবেন না, আপনি রিঅ্যাক্ট করতে পারেন, আপনি কেন রিঅ্যাক্টটা করলেন না, রিঅ্যাক্ট করা তো তখনকার, বাট এখনো কিন্তু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, মিডিয়া বলি, সেখানে তিনি কথা বলছেন, তারা বিতর্ক তুলছেন, তারা বলছেন যে এটা চুরি করে যেতে হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি 2 গোল খেয়ে 3, ঠিক আছে আপনার গোলগুলি, আপনি 3 গোল খেলেন কেন? গোলগুলি তো পেনাল্টি দেয় নাই, গোলটা তো পেনাল্টি হয় না, গোলটা তো আপনাকে ধাক্কা দিয়ে গোল করে না, গোলটা হইছে কিরকম? গোলটা হইছে তাদের কাছে তো এখানেও একটা গোল বিতর্কিত, লাস্ট গোলটা বিতর্কিত। আপনি শুনেন, এখন এগুলো নরমালি, আচ্ছা এই আলোচনা আসলে আমি তর্ক করতে থাকবো, আমরা বরং খেলার মূল আলোচনায় আসি। শুরু থেকে শুরু করি যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাহলে মিশরের সঙ্গে প্রথম 79 মিনিটে তারা কেন গোল করতে পারলো না? লিওনেল মেসি একটা পেনাল্টি মিস করলেন, এবং খেলার যে সিনারিও, সেই সিনারিওর প্রসঙ্গে আমি আপনার কাছে যাব। দেখেন মিশরকে আপনি কোন দিক দিয়ে খারাপ টিম বলেন? এই ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16 যারা খেলে, রাউন্ড অফ 16 আপনি ডিফারেন্স র্যাঙ্ক, আমি বুঝি না, আমরা ওয়ার্ল্ড ফুটবলে আমরা সবাই র্যাঙ্কিং ডাজন্ট ম্যাটার, আমি কালকেও শো করেছি, আমি আপনাকে বলি ওয়ার্ল্ড ফুটবলে আমরা র্যাঙ্কিংটাকে এত বেশি দেখি, আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং নিয়ে আমরা কথা বলি। র্যাঙ্কিং কখন বাড়ে একটা টিমের? যখন আপনি বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন, ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন, ফিফা ফ্রেন্ডলি খেলবেন, নিজে ফ্রেন্ডলি খেলবেন, দেন আপনার ম্যাচ জিতলে আপনার র্যাঙ্কিংটা বাড়বে। র্যাঙ্কিং কিন্তু এখানে ইস্যু না, র্যাঙ্কিং হচ্ছে আপনার, তাহলে নরওয়ে আর ব্রাজিলের র্যাঙ্কিংয়ের তো ডিফারেন্স অনেক হিসাব করলে, তাহলে আপনাকে বুঝতে হবে যে র্যাঙ্কিং জাস্ট একটা সংখ্যা, যে আপনি যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে আপনি জিতছেন তাই র্যাঙ্কিং আপনার ভালো হয়েছে, আপনি ম্যাচ হারছেন তাই র্যাঙ্কিং আপনার খারাপ। তাহলে নর্মালি রাউন্ড অফ 16-এ এসে আপনি কোনো টিমকে খারাপভাবে দেখবেন না, কারণ নকআউট সিস্টেম, এখানে যে কেউ জিততে পারে। ওপেন ফুটবল ডেফিনেটলি এখানে এবারে বিশ্বকাপে কোনো দলই ছোট না, আমরা কাবো ভের্দেকে দেখেছি, কাবো ভের্দের সাথেও কিন্তু রাউন্ড অফ 32 তে যখন আর্জেন্টিনা খেলেছে 3-2 জয়লাভ করেছে, এবং খুব ধুকে ধুকে জয়লাভ করেছে। প্রত্যেকটা ফ্রান্স যদি আপনি প্যারাগুয়ের ম্যাচ দেখেন, 1 গোলে উইন করেছে, 1-0 তে জয়লাভ করেছে, মানে ওই উইনটাকে 1-0 উইন করার মতো জায়গা ছিল। ফ্রান্স অনেক ভালো টিম, আরো অনেক বেটার হওয়ার কথা ছিল। রাউন্ড অফ 16 আপনি যে কোনো কিছু হতে পারে, এখন রাউন্ড অফ 8-এ চলে আসছেন, কোয়ার্টার ফাইনালে, তো আরো বেশি টাফ। আপনি এখন কে খেললো না খেললো ওই টিম, আপনার যে টিম সম্পর্কে আপনার কোনো রিডই নেই, আপনি ওই টিম সম্পর্কে ধারণা ওইভাবে দিতে পারেন না। আমরা যখন প্রেডিক্ট করছিলাম কালকে, মামুন ভাই আপনি আমি যখন শো করছিলাম, তখন কিন্তু আমরা এমনটা বলেছি যে একদিকে লিওনেল মেসি, একদিকে মোহাম্মদ সালাহ, দুটো কোনোভাবে কম্পেয়ার করা যায় না। না, একটা হলো আপনার, এবং অন্যদিকে কিন্তু আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, লিওনেল মেসি হলো ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার, মেসি আর সালাহ হচ্ছিল তাদের ইজিপ্টের মেসি। আপনি ডিফারেন্স ওইভাবে ডিফারেন্স করতে পারবেন না, ওইভাবে আপনি ভাগ করতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন টিম হিসাবে আর্জেন্টিনা বেটার, আপনার নরওয়ে ব্রাজিলের কথা যদি চিন্তা করেন, যেসব মেল আমরা মানে শকড হয়েছে, ফ্রান্স হচ্ছিল আপনার, সরি জার্মানি এন্ড প্যারাগুয়ে, না জার্মানি ইকুয়েডর প্রথম ম্যাচ খেলেছে, মানে আপনার রাউন্ড অফ 32 তে বিদায় নিল, যখন রাউন্ড অফ 32 তে জার্মান হারছে প্যারাগুয়ের সঙ্গে ট্রাইব্রেকারে। তো জার্মান আর প্যারাগুয়ের মধ্যে ডিফারেন্সটা আপনি বুঝছেন, 4 বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আপনি একটা লাতিন আমেরিকার 4 নাম্বার টিমের সঙ্গে আপনি হারছেন, তাহলে এটা স্বাভাবিক, এটা আপনাকে
প্লেয়ার বেসিক্যালি কিন্তু হয় না। আমার কথা ওখানে না, আমার কথা হচ্ছে যে জার্মানির সঙ্গে কিন্তু আপনি আর্জেন্টিনাকে তুলনা করলে হবে না। কেন? আর্জেন্টিনা একজন মেসি আছে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা অনেক আপনি ভালো টিম। 5 স্টার নিয়ে চিল্লান না, আপনি এখন হ্যাঁ। 4 স্টার নিয়ে কেন চিল্লাবেন না? আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণের না, দিকে আপনি তো যাচ্ছেন ঘুরে ফিরে মামুনুল ভাই। একই জায়গায় আসতেছেন। না, না, আপনি ঘুরে ফিরে আপনি আমি কিন্তু শুনেন, আপনাকে ওয়ান প্রশ্ন ম্যান শো, করেছিলাম। শুনেন, ওয়ান ম্যান বলুন। শো আমি আপনাকে বলি, হ্যাঁ। আপনি আমাকে বলবেন, আমি আনসার দিব, আপনি আমাকে ওই জায়গায় স্টপ করতে পারবেন না। True. আমি যদি আপনাকে বুঝাইতে না পারি স্মাই, এটা আমার কোনো কিছু না, আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি এক মেসিকে দিয়ে পুরো ইজিপ্ট টিমকে তুলনা করে, ফুটবল এখন ও এক মেসি দিয়ে হয় না। না, সেটা তো হবে না। আর্জেন্টিনা ডেফিনেটলি টিম হয়ে খেলে, কিন্তু একজন লিওনেল মেসি তাদের আছে, এটা তাদের সবচেয়ে বড় শক্তি। এটা দেখেন, লিওনেল মেসি সবচেয়ে ব্যাড ম্যাচ হয়েছে ইজিপ্টের সঙ্গে, সবচেয়ে খারাপ ম্যাচটা সেই ইজিপ্টের সঙ্গে খেলেছে। 80 মিনিটের পর এমন কি জাদু হইলো, সে ম্যান অফ দ্য ম্যাচ পেল। না, তখন তো আর দুর্দান্ত খেলেছে। আমার আমি তো কথা হলো আপনাকে তাহলে- এইটাই বললাম, একটা উইনিং প্লেয়ার, একটা টিমের ম্যাচ উইনার প্লেয়ার। আপনি দেখেন, আমি ব্যক্তিগত ঘুরে ফিরে কিন্তু ব্রাজিলের ম্যাচগুলির কিছু অংশ আসে। আপনি যখন পেনাল্টি মিস করছেন, আপনি ম্যাচটা হারাই দিলেন। আপনার যদি সুযোগ, গোলকিপার দুর্দান্ত সেভ করতেছিল যখন মিশরের, তখন কিন্তু ফার্স্ট হাফে 3টা দুর্দান্ত সেভ করছে মিশরের গোলকিপার, তখন আপনার ম্যাচটা মনে হয় হেরে গেল। কেন? ব্রাজিল আর নরওয়ের কথাটা তখন সামনে আসতেছিল। আপনি পেনাল্টি মিস হলো প্রথম, গোল মিস করলেন, আপনি পেনাল্টি মিস করলেন, এবং আপনি 2টা গোল রিসিভ করলেন। তো আপনার কামব্যাক করার জন্য তো একটা নায়ক, একটা মহানায়ক লাগবে কামব্যাক করার জন্য। এখন আপনার টিমের মহানায়কের কিছুই হচ্ছে না, যে মেইন প্লেয়ার তাদের। আপনি যেটা বারবার বলতেছেন, এক মেসির সঙ্গে মিশর, এক মেসির সঙ্গে ওই যে 10-12টা মিনিট তাকে সুযোগ দেওয়া হলো, সুযোগটা দিল কে? মিশর দিল। কেমন করে দিল? উইং সাইড ছেড়ে দিল, ভিতর ডিপ আপনার মিডল ব্লক করলো। উইং সাইড আপনি এমন প্লেয়ারকে ছাড়ছেন যার 100% পাসিং অ্যাকুরেসি আছে। কাকে ছাড়ছেন? লিওনেল মেসিকে। ফার্স্ট ক্রসটাই গোল, ঠিক আছে। সেকেন্ডটা দেখেন, সেম জিনিস, তার প্রথম ক্রস হয় না, সেকেন্ড ক্রসটা ডিফেন্ডার হেড করে না, তার প্লেয়ার মারলো, তার প্লেয়ারই ব্যাক না মারলো, সে বলি মারলো, বলিটা কিন্তু পায়ে লাগেনি, সিম্বনে লাগছে। বিষয়টা কি এরকম সবকিছু যে মিলে ফার্স্ট গোলটা যখন রিসিভ হলো, মানে আপনারা রিসিভ করলেন যখন মিশররা, তখন কি খানিকটা তারা মানসিকভাবে পিছিয়ে গিয়েছিল? কারণ প্রথম হাফে কিন্তু দারুণ খেলেছে, প্রথম হাফ শেষেও কিন্তু আপনি ফলাফল। যখন একটা ম্যাচে দেখেন, সেনেগাল বলেন, আইভরি কোস্ট বলেন, সবাই কিন্তু গোল করে গোল রিসিভ করছে। আফ্রিকান টিম, তারা মিশর, মরক্কো আর আলজেরিয়া, তারা কিন্তু আফ্রিকান টিম, বাট তাদের ফেস অ্যান্ড দেখে আপনাকে মনে হবে না, কারণ বেশিরভাগ প্লেয়ার তারা ইউরোপিয়ান থেকে আসা। ইউরোপিয়ান থেকে আসা দেশ হয়ে তাদের আফ্রিকানদের সঙ্গে ওই তাদের মেন্টালিটিটা আর ওই জায়গায় নেই। আপনি এই যে আপনি মেসি ভার্সেস ইজিপ্ট বলবেন, আপনি বলবেন আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। কেন? আর্জেন্টিনা যে নাম্বার 1 টিম, তখন সে কখন প্রমাণ করেছে? 80 মিনিটের পর আপনার ম্যাচ উইনার প্লেয়ার ম্যাচ উইনিং করে দিয়ে চলে গেছে। তা আপনাকে নর্মালি ওই জিনিসে আপনি কেন সুযোগটা দিবেন? আপনি ম্যাচে 2-0-তে ম্যাচ জিতছেন, আপনি কেন সুযোগটা তাকে দিবেন? আপনি আমাকে বলেন, তাকে কেন কামব্যাক করতে দিবেন? আমি তো ব্রাজিলের ক্ষেত্রে সেটা বলছি যে ফার্স্ট হাফে ব্রাজিল যে যতগুলি গোল মিস করছে, এবং এনরিকের 1 ভার্সেস 1 মিস করার পর আপনি ম্যাচ আর রাখতে পারেন নাই। তার টিমের 8 নাম্বার যে পেনাল্টি মিস করছে ব্রাজিলের, সে আর ম্যাচে কামব্যাক করতে পারে নাই। মেসি শেষের দিকে 15 মিনিট কামব্যাক করছে। আপনি কিন্তু মেসিকে পুরো 70-75 মিনিটে তার কোনো মুভমেন্ট ছিল না, তার কোনো কিছু ছিল না, তার অনেক কিছু মিস্টেক ছিল, মিস হচ্ছিল। জাস্ট 11টা মিনিট আপনি তাকে স্পেস দিচ্ছেন, আপনার টিমের বেস্ট প্লেয়ারকে। এটা আসলে ইজিপ্টের, আমি মনে করি যে ইজিপ্টের ওই খেলার, আপনি যত যাই হোক খেলার মধ্যে আপনাকে থাকতে হবে। আদার্স কিছু নিয়ে যখন আপনি চিল্লাচিল্লি করবেন, আদার্স কিছু নিয়ে আপনি যখন বার্গেনিং করবেন, তখন আপনাকে এটা ফেস করতে হবে। ইন্টারন্যাশনাল লেভেলের ফিফাতে আপনি এই জিনিসগুলি সব জায়গায়, বাংলাদেশের ফিফা রেফারিতে দেখেন, ডিসিশন মেন ডিসিশন। এখানে তো বিয়ার নাই, এখানে তো চেঞ্জ করার কোনো কিছু, আপনাকে বিয়ার বলতেও পারবে না সে কেন পেনাল্টি দিছে, কিন্তু বিয়ারে তো বলা হচ্ছে কেন পেনাল্টি হচ্ছে, বিহাইন্ড দ্য ট্যাকেল বা বল ট্যাকেল করে। আর্জেন্টিনা যেটা পেনাল্টি পেয়েছে, অনেকে বলতেছে এটা পেনাল্টি না, বলছে তো, এখন খালি চোখে বলছে না অ্যান্টি আর্জেন্টিনা বলছে। কারণ আপনি যদি ওইটা বিয়ারে নিয়ে গেছে, টাচ দেখেন, বলের ডিফেন্ডারের সঙ্গে একটা গ্যাপ ছিল, ডিফেন্ডারের পা ছিল অ্যাটাকারের পায়ের মাঝ দিয়ে। এখন আপনি এটা কাকে বুঝাবেন? এই ম্যাচ নিয়ে তর্ক করতে থাকলে আমরা তর্ক করতেই থাকবো, আমরা এখানে স্টপ করি, কারণ আমার আরো অনেকগুলো ম্যাচ রয়েছে। সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়া, কালকে আমরা আলোচনা করছিলাম যেটা 50-50 ম্যাচ হবে, এবং সেটাই হয়েছে। 120 মিনিট খেলেও কোনো দল গোল করতে পারেনি, 0-0। তারপর ম্যাচটি টাই ব্রেকারে গড়ালো, এবং সেখানে সিনারিও বদলে গেল। ভাগ্যের কাছে, ভাগ্যতে চলে যায়। আমরা অনেকে ভাগ্য বিশ্বাস করি না। কেন? যে সেভ করে আর যে শুটার, যে টিমে ভালো শুটার আছে ওই টিমই জিতবে, যে টিমে ভালো গোলকিপার আছে, স্পেশালিস্ট আছে, সেই টিমই জিতবে। বাট আপনি নর্মালি
ম্যাচটা 120 মিনিট ড্র মানে 50-50, এখানে আপনি এখান থেকে বাইরে যেতে পারবেন। 50-50 ম্যাচ আপনার ড্র ছিল, ট্রাইব্রেকার আসলো, যে কোনো একটা তো ডিসিশন হবে, ডিসিশনে সুইজারল্যান্ড জিতলো। বাট আই থিঙ্ক দুটো টিমই বেটার ফুটবল খেলেছে আপনি যদি চিন্তা করে দেখেন, কারণ দুটো টিমের অ্যাটাকিং সাইড খুবই ভালো। আর সুইজারল্যান্ড ইউরোপিয়ান টিম, তাদের স্ট্রাকচার বলেন, ফুটবল স্টাইল, প্লেয়িং স্টাইল, ফিলোসফি ইউরোপিয়ানদের মতো, কিন্তু আপনার ল্যাতিন টিম কিন্তু ইউরোপিয়ান মতো ফুটবল খেলে না, তারা একটা জায়গায় আটকে পড়ে। যে ল্যাতিন টিমগুলিতে ইন্ডিভিজুয়াল প্লেয়ার বেশি ভালো থাকে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার, বাট টিম ওয়ার্ক বলেন, বলেন, মানে একটা ডিসিপ্লিন ওয়েতে ফুটবল খেলা খুব, তারা ইন্ডিভিজুয়াল ফুটবলে, দেশে আমরা শিল্প বলি ব্রাজিলের ফুটবলকে, বিকজ ইন্ডিভিজুয়াল প্লেয়ার তারা খুবই ভালো। বাট আপনার ইউরোপিয়ানদের ফুটবলের ধাঁচ একরকম, দেশ হয়ে সুইজারল্যান্ড টিম আপনি যদি প্রথম থেকে এখনো পর্যন্ত দেখেন, তারা নর্মালি সেম স্টাইল, একদম একটা পার্সেন্টেজ নিয়ে ফুটবল খেলে, তারা কিন্তু নিচু খারাপ খেলে নেয়, এরকম না যে এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলছে ইউএসের মতো। ইউএসএ কিছু প্রত্যেকটা ম্যাচ এক্সট্রাঅর্ডিনারি খেলো, লাস্ট ম্যাচ তার এমন একটা ফুটবল খেললো বেলজিয়ামের সঙ্গে 4-1 গোল, আপনি ম্যাচটা দিয়ে দিতে হলো। তাহলে আপনার আপ অ্যান্ড ডাউন হয় না। অ্যাভারেজলি যারা ফুটবল খেলে স্পেন, আপনি স্পেনকে হট ফেভারিট বলবেন না, কিন্তু আপনি যদি স্পেনকে খেয়াল করেন, একটা পার্সেন্ট মানে 50 থেকে 70% একদম একটা জায়গায় তারা 70% ফুটবল খেলছে না, তারা 60% খেলছে না, তারা 80% এখনো পর্যন্ত খেলতেছে। অন্যগুলি টিম দেখেন, যখন খেলেছে 100 খেলেছে, যখন তার দিন কিছু হয় নাই 60-70 চলেছে। আর্জেন্টিনার ক্ষেত্রে সেম, আর্জেন্টিনা এই পরপর 2 ম্যাচ যদি আপনি দেখেন, 2টা ম্যাচ পরপর যে তারা একদম টাইট ম্যাচ জিতলো, হারতে জিতলো, এটা আসলে আপনি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম তো আপনি এই জিনিসটা পারবেন না। এবং এটা কিন্তু অভিজ্ঞতার কারণে তাদেরকে তাদের যে বিকজ অফ লিওনেল মেসি, ম্যাচ উইনার প্লেয়ার তার কাছে আছে। আপনি যদি ইজিপ্টে চিন্তা করেন, ম্যাচ উইনার প্লেয়ার একজনই সালা ছাড়া কিন্তু ম্যাচ উইনিং প্লেয়ার দেখাইতে পারবেন না, দেখবেনও না। বাট এই জিনিসগুলি নর্মালি আপনি যখন বাধা 2বার আসছে, 3বারে আপনি রক্ষা নাও পেতে পারেন, আপনাকে ওই বাধায় আপনাকে স্টপ হইতে হবে। বাট আমি মনে করি কলম্বিয়া সুইজারল্যান্ডের মধ্যে, সুইজারল্যান্ডের সাথে স্টাফ ম্যাচ হবে এখানে। এখন রাউন্ড অফ 8 ইজি না, এটা আর্জেন্টিনার জন্য আরো বেশি টাফ, কারণ ইজিপ্টের থেকে সুইজারল্যান্ড বেটার টিম, আপনার কাপেভার্দের থেকে সুইজারল্যান্ড বেটার টিম, যদি আপনি প্লেয়িং স্টাইল দেখেন, এটা আরো বেশি টাফ হবে। কোয়ার্টার ফাইনালে প্রথম মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 তারিখ রাত 2টায়, অর্থাৎ সেই হিসেব করলে কিন্তু আগামীকাল রাত 2টায়। সো এই ম্যাচটি নিয়ে আমার আগে থেকেই মন খারাপ, বিকজ দুটো টিমই ফেভারিট, যে কোনো একটা টিমকে তো বিদায় নিতেই হবে কোয়ার্টার ফাইনাল থেকে। হ্যাঁ, আসলে যদি আপনার ফ্রান্স টিম তো আসলে স্টপ করা ডিফিকাল্ট, ফ্রান্স টিমকে আমরা যতটুকু খেলা দেখেছি, আপনি বলেন ওয়ার্ল্ড ফুটবলে সবাই বলবে ফ্রান্সকে স্টপ করা ডিফিকাল্ট, বাট ফ্রান্সকে যদি কেউ স্টপ করতে পারে, এটা আসলে মরক্কোই, আমার কাছে মনে হয় মরক্কোই করতে পারে। কারণ মরক্কো টিমের যে প্লেয়িং স্টাইল, তারা প্রথম থেকে এখনো পর্যন্ত যেভাবে খেলছে, মানে তারা যে তাদের দেশে ফুটবল খেলছে সেটা বোঝা যায়, কিন্তু তারা তাদের দেশে না, তাদের গ্যালারি, তাদের এত পরিমাণ মরক্কন সাপোর্টার, সব কিছু মরক্কনের পক্ষে পুরো স্টেডিয়াম, তারা মনে হয় তাদের হোমে খেলছে, বাট তারা তো রিয়েলি তাদের হোমে খেলছে না, বিশ্বকাপে তারা তাদের হোমে খেলবে। মানে জিনিসটা নর্মালি আপনি খেয়াল করে দেখেন গ্যালারিতে অল রেড, এই জিনিসটা আসলে তাদেরকে ইন্সপায়ার করে। এবং টিম হিসাবে আপনি যদি দেখেন, কারো না কারো ফিজিক্যালি টায়ার্ডনেস থাকে, কেউ ডিপ ডিফেন্ডিং করে খেলতেছে, স্লো ফুটবল খেলতেছে, স্লো বিল্ডার। মরক্কো কিন্তু তার ভিন্ন, 90 মিনিটস তারা একই রিদমে ফুটবল খেলতেছে, তাদের কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার ম্যাচটাকে ডিফারেন্স করে দিচ্ছে। ফ্রান্স টিম এখন শক্তিমাত্রা এখন বোঝার সময় প্রত্যেকটা জায়গায়। ফ্রান্স টিমকে আপনাকে যদি কেউ ব্লক করতে পারে, কেউ হারাতে পারে, আমার মনে হয় মরক্কোর পক্ষে সম্ভব, বাট ইটস ভেরি টাফ। মরক্কোকে অনেক ফাইট, মানে একটা টাফ ম্যাচ হবে, এটা একটা টাফ জব আপনার করতে হবে, টাফ জব শেষ করতে হবে, কারণ এটা ইজি ম্যাচ না। একটু যদি 2022-এর বিশ্বকাপের দিকে তাকাই, সেমিফাইনালে কিন্তু মরক্কো ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরেছিল। সো এবার তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আরেক ধাপ পেছন থেকে। সো কোয়ার্টার ফাইনাল থেকে যে কোনো একটা টিমকে বিদায় নিতে হবে। দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করেন, এই ম্যাচটা সেমিফাইনাল ম্যাচ, এক্স্যাক্টলি, কারণ একটা ম্যাচ আপনি এক্সট্রা নকআউটে বেশি খেলতেছেন। তার নর্মালি যদি আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে মরক্কোকে আমরা ডিপ ডিফেন্ডিং ফুটবল খেলতে দেখেছি। লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা স্পেন অ্যান্ড পর্তুগালকে হারিয়ে তারা ফ্রান্সকে ফেস করেছে। দুইটা বড় টিমকে হারার পর ফেস করা মানে আপনি অলমোস্ট কনফিডেন্স অনেক জায়গা থেকে। এখনকার মরক্কোটার ডিফারেন্স,
এখনকার মরক্কো ডিপ ফুটবল খেলা না, ডিপ ডিফেন্ডিং করে কাউন্টার অ্যাটাক বেসিক ফুটবল খেলা না, তারা অ্যাটাকিং ফুটবলও খেলে, মাঝে মধ্যে প্রেসিং ফুটবলও খেলে, তারা মিডল ব্লক করে ফুটবল খেলে। তিনটা ধরনের তারা ফুটবল খেলার ট্রাই করে। এবং এখনকার মরক্কো, আগের মরক্কোকে আমরা সারপ্রাইজ মরক্কো বলতাম, যে একটা টিম আসলো, একটা মন জয় করে সবাইকে জয় করে চলে গেল। এখনকার মরক্কো কিন্তু এস্টাবলিশড মরক্কো, ওয়ার্ল্ড কাপে আপনার পরাশক্তি হিসাবে আসতেছে এবং তাদের প্ল্যান, তাদের দেশের ফুটবল নিয়ে প্ল্যান অনেক স্ট্রং। নেক্সট আপনি যেটা বললেন, নেক্সট ইয়ার তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, তাদের টার্গেটটা কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপে আরও ভালো করে। নিজে ধরুন কিছুক্ষণ আগে বললাম তারা ইউএসএতে খেলছে বা কানাডায় খেলছে বা মেক্সিকোতে খেলছে, কিন্তু হোম তারা তাদের মতো করে দর্শকরা চলে আসে, মানে সারা মরক্কোবাসী চলে আসে স্টেডিয়ামে তাদেরকে সাপোর্ট করার জন্য। লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আপনি চিন্তা করেন, এই ওয়ার্ল্ড কাপও সেম হবে না তার গ্যারান্টি দিতে পারবেন। বললাম ফ্রান্স স্টপ করার মতো, ফ্রান্সকে স্টপ করার মতো ক্ষমতা এখনও কারো নাই, এখনও দেখি নেই, মানে খেলা হিসাবে। আমি মনে করি যদি স্টপ হয় ফ্রান্স, মরক্কোর সঙ্গে স্টপ হবে, নাহলে ফ্রান্স স্টপ হওয়ার মতো না। বাট এই ম্যাচটা অনেক টাফ ম্যাচ হবে, দুই টিমের জন্য না হতে পারে, বাট মরক্কোর জন্য টাফ হবে এই ম্যাচটা। কারণ মরক্কো যদি জিততে চায় তাহলে আপনার ফ্রান্স থেকে তাদের বেটার ফুটবল খেলতে হবে। দ্যাটস ওয়াই আমি মনে করি এটা টাফ। একটা বিশ্বকাপ কিন্তু তাদেরকে বাড়ি ফিরতে হয়েছিল এই ফ্রান্সের সাথে মুখোমুখি হয়ে 2-0-তে। তারা চাইবে এবার সেটা পুষিয়ে নিতে, সেই জায়গা থেকে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে। রাইট। প্রিয় দর্শক, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব মরক্কো এবং ফ্রান্সের এই ম্যাচে দুই দলের সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে। মরক্কোর একদিকে হাকিমি, সাইবেরি, ব্রাহিম দিয়াজ, অন্যদিকে কিন্তু রয়েছে এদিকে এমবাপ্পে, উসমান ডেম্বেলে, মাইকেল ওলেসে, বারকোলা মানে সবকিছু মিলে পারফরম্যান্স খুবই বারকোলা, মানে অলমোস্ট তারা অ্যাটাকিং ফোর ডেঞ্জারাস। আই থিঙ্ক সাইবেরি লাস্ট ম্যাচ খেলে নাই, তার একজন প্লেয়ার নাম্বার 9 খেলেছে, সেও স্কোর করেছে। আপনি যদি নর্মালি চিন্তা করেন ফ্রান্সের অ্যাটাকিং সাইড আর মরক্কোর অ্যাটাকিং সাইড অফ মাই ফার বেটার ফ্রান্স। মানে আটকানো ডিফিকাল্ট, কারণ তারা প্রত্যেকজন গোলে, বারকোলা মনে আই থিঙ্ক 2 গোল করেছে দুইটা ম্যাচে। তারপর হলো এমবাপ্পে অলমোস্ট 7 গোল, আর দেম্বেলের অলমোস্ট 4 গোল, আর অলিসার গোল আছে, কিন্তু অ্যাসিস্ট অলমোস্ট 6 অ্যাসিস্ট। নর্মালি একটা ওয়ার্ল্ড কাপ, এতগুলি ওয়ার্ল্ড কাপ খেলে মেসির অ্যাসিস্ট আই থিঙ্ক 9 বা 10, এক ওয়ার্ল্ড কাপ খেলে আপনার অলিসার অ্যাসিস্ট 6। মানে আপনি চিন্তা করে দেখেন তার আপনার অ্যাটাকিং ফুটবলের মধ্যে আপনার প্লে মেকার, তার ভূমিকাটা কি এই টিমে। তো আমি মনে করি যে আসলে ইজি হবে না, কারণ অ্যাটাকিং লাইন ইজ টাফ ফ্রান্সের। বাট আপনি যদি মরক্কোর ডিফেন্স লাইন দেখেন, মরক্কোর ডিফেন্স লাইন স্ট্রং। বাট নর্মাল ওয়েতে আপনাকে এই ধরনের ম্যাচ আপনি যতক্ষণ মরক্কো গোল রিসিভ করবে না, ততক্ষণ ফ্রান্স কিন্তু তাকে চেষ্টা করবে গোল করার। ওই চেষ্টাটাই কিন্তু আপনার মরক্কো নিতে হবে। তারপর কারণ হচ্ছে আপনার রাইট সাইডের যে প্লেয়ারটার নাম বললেন, সাইবেরি, হাকিমি, ইব্রাহিম দিয়াজ ডেঞ্জারাস, মানে কাউন্টার অ্যাটাকে হি ইজ বেস্ট আই থিঙ্ক, কারণ অনেক ফাস্ট। এই জায়গাগুলিকে যদি আপনার ফ্রান্সের ডিফেন্ডার পিছনের জায়গাতে সাইবেরি আর যদি ইব্রাহিম দিয়াজ নিতে পারে, এটা ফ্রান্সের জন্য টাফ যাবে। ফ্রান্স তখন প্রেশার ফুটবল খেলবে না, তাদের সঙ্গে কিছুটা মিডল থেকে খেলবে। আমার মনে হয় বললাম না টাফ ম্যাচ, এখানে কত ম্যাচে কি হবে না হবে আমরা কেউ জানি না, বাট ইস গুড ম্যাচ হবে ডেফিনেটলি। খুব হাড্ডাহাড্ডি একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, এবং কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচ। আর আপনি যেটা বলেছেন যে এটাই কিন্তু সেমিফাইনাল। সো কি মনে হয় যে এবারের স্কোরটা কি হতে পারে? স্কোরটা বড় ডিফিকাল্ট, কারণ হচ্ছে আপনি দেখেন কেউ বলতে পারবে না যে কোনো ম্যাচের আপনি প্রেডিকশন, কারো প্রেডিকশন মোটামুটি মিলে নাই, মিলবেও না, কারণ গোলের ক্ষেত্রটা ভিন্ন। এটা 5 গোল 4 গোলে ফ্রান্স জিততে পারে, আবার 1 গোলে ফ্রান্স হারতে পারে, ডিপেন্ড অফ আপনার ম্যাচ সিচুয়েশন। আমি মনে করি টাফ ম্যাচ হবে, ইজি ম্যাচ হবে না। যদি আর্লি গোল বের করতে পারে ফ্রান্স, ডিফারেন্স বিগ হবে। আর যদি আর্লি গোল করতে না পারে, এটা ফ্রান্সের জন্য আসলে খারাপ একটা সময় ফেস করতে হবে মরক্কোর সাথে। বাট আমাদের প্রত্যাশা থাকবে যে টিম ভালো খেলবে সেই টিমই এগিয়ে যাবে, সেমিফাইনালে চলে যাবে। অন্যদিকে তাকিয়ে থাকবো আমরা আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের দিকে, তাদের ম্যাচটা কি হয়। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক ভালো থাকুন, বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকবেন, তর্কে জড়াবেন না যেমনটা আমরা আজকে জড়িয়েছিলাম। বাট আমরা কিন্তু ভালো বন্ধু বা ভাই বোন যেটাই বলি না কেন। সবাই অনেক ভালো থাকুন, খেলা দেখুন। আর আপনারা দেখছিলেন টেলি ক্যাশ প্রেজেন্টস টিভিএস ম্যাচ অ্যানাটমি।